আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবিত্র ভালোবাসা গল্পের ৪ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। টিভির স্ক্রিনে মৌকে দেখাচ্ছে মৌয়ের নিথর বডিটাকে কয়েকজন মানুষ ট্রলিতে করে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। এটা দেখে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। নিজের অজান্তেই চেঁচিয়ে কেঁদে উঠলাম। না, মৌয়ের কিছু হতে পারে না। নিউজ রিপোর্টার নিউজ রিড করছে। মালবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত। নিহতদের লাশ শনাক্ত করার জন্য সেখানেই রেখে দেওয়া হয়েছে ও আহত ব্যক্তিকে মেট্রোপলিটন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্রিনে মৌয়ের ছবি, তার মানে মৌ ঠিক আছে। সে বাদে বাকি 2 জন নিহত। সেই অবস্থায় দৌড়ে ঘর থেকে বের হলাম, রওনা হলাম মেট্রোপলিটন হসপিটালের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি মৌকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। একটু পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর, কি অবস্থা মৌয়ের? ডক্টর বলল, মাথায় প্রচন্ড চোট লেগেছে, তবে আশা করি বড় কিছু হবে না। তবে খোদার হুকুম যদি অন্যরকম থাকে তাহলে সেটা উনার ব্যাপার। ডক্টরের কথা শুনে বুঝতে বাকি রইল না যে তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। সারাদিন মৌয়ের সাথে দেখা করতে দিল না ডক্টররা। রাতের বেলায় মৌয়ের মা খবর পেয়ে হসপিটালে ছুটে আসে। আমি তিনাকে হসপিটালে রেখে বাসায় চলে আসি, কারণ অধরা বাসায় একা। তার কন্ডিশনও এখন ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। রাত বাজে 10টা। বাসায় এসে দেখি অধরা শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। এই, তুমি কার সাথে কথা বলছো? অধরা বলল, কেন, তা দিয়ে তোর কাজ কি? আমি বললাম, অধরা, মাথায় রক্ত গরম হয়ে আছে, কখন থাপড়ে গালের সব কয়টা দাঁত ফেলে দেই তা নিজেও বলতে পারবি না। সো যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। অধরা বলল, তিশানের সাথে। তিশানের কথা শুনেই রাগ উঠে গেল। অধরার কাছে গিয়ে খপ করে টান দিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। তিশান, তোকে আগেও বারণ করেছি যে অধরার আশেপাশেও যেন তোকে না দেখি। তিশান বলল, আরে তোর বউ তুই সামলা, সে তো নিজেই আমার সাথে কথা বলতে আসছে। সো নিজের বউকে নিজে কন্ট্রোল কর, খামোখা আমার উপরে রাগ দেখাতে আসিস না। আমি বললাম, আজকের পর অধরা তোর সাথে যোগাযোগ করতে চাইলেও তুই ওর সাথে যোগাযোগ করবি না। তিশান বলল, সেটা তোর বউকে ভালো করে বল, ফ্রিতে মজা সবাই নেয়। তোর বউ ফোন দিয়ে রামলীলা করতে চাইলে আমি তো বারণ করব না। আমি বললাম, কুত্তার বাচ্চা, মুখ সামলে কথা বল। তিশান বলল, আকাশ, অধরার মতো মেয়ের জন্য তুই আমার সাথে বাড়াবাড়ি করছিস? আমি বললাম, এই রাখ তোর নোংরা আলাপ, তোর মতন জানোয়ারকে জুতা মারা উচিত। তিশান বলল, বাহ আকাশ বাহ, নিজের বউ নষ্টামি করতে পারলে মানুষ সেটা মজা নিতে পারবে না। তিশানের কথা শুনে এবার পুরোপুরি মাথা বিগড়ে গেল। এক আছাড় দিয়ে ফোনটা টুকরো টুকরো করে ফেললাম। অধরা, ভালোই ভালোই বলছি শুধরে যাও, না হয় কবর খুঁড়ে সোজা সেখানে দাফন করে দিব। আকাশের রাগ দেখে অধরা আর কোনো কথাই বলল না। সে রুম থেকে উঠে অন্য রুমে চলে যায়। তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো, এখনই চলে আসো অনেক্সে। শীতের মধ্যে চলছে দারুণ অফার। বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই, তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে 300 টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে 100% নিশ্চিত বোনাস। পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রেদওয়ান ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ 200% পর্যন্ত বোনাস, আর সাথে 2,50,000 টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই যোগ দাও। বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই জমা করো এবং তোমার জয় তুলে নাও। প্রোমো কোড রেদওয়ান ব্যবহার করতে ভুলো না কিন্তু। ছোট লোকটা আমার উপরে মেজাজ দেখায়। চুপ করেছিলাম বলে ধরে নিস না যে আমি জবাব দিতে জানি না, শুধু সময়ের অপেক্ষায় আছি। সময় এলে তোকে লাথি দিয়ে রেখে তিশানের কাছে চলে যাব। আর আমার ফোন ভেঙেছিস তো, এর থেকে কয়েক গুণ বেশি টাকা আমি তোর থেকে উসুল করব। আমি কে সেটা এখনো ভালো করে চিনিসনি তুই। যেদিন আমি রাগ দেখাবো সেদিন বুঝতে পারবি সবকিছু। আর কি ভেবেছিস আমার ফোন ভেঙে ফেললে আমি তিশানের সাথে কথা বলতে পারবো না? এমনটা ভাবলে ভুল ভেবেছিস। আমার ছোট ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলবো, দেখি কি করে তুই আমাকে আটকাস। অধরা অন্য রুমে চলে গেল। ধ্যাত, আগে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। পরে টেবিলে খাবার লাগালাম। রাগে পুরো শরীর গিরগির করে কাঁপছে। বাসায় এসে গোসল করেছি, তাই রাগটা একটু কমেছে। তখনই মনে হলো অধরা হয়তো এখনো খায়নি, কারণ সে যে কেয়ারলেস। না, মেয়েটাকে নিয়ে আসি খাওয়ার জন্য। অধরাকে আনতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি মেয়েটা রাগ করে খাটের উপরে বসে আছে। আমি সোজা গিয়ে কোনো কথা না বলে অধরাকে কোলে তুলে নিলাম। অধরা আকাশের কাণ্ড দেখে পুরাই অবাক। এই, কি করছিস তুই? নামা আমাকে নিচে। আঙ্গুল দিয়ে অধরার মুখে চেপে ধরলাম। চুপ, একদম একটা কথাও বলবি না। সে চুপ হয়ে গেল। আমি তাকে কোলে করে রুম থেকে নিয়ে এসে খাবার টেবিলে বসালাম। তারপর নিজের হাতে ওকে জোর করে খাইয়ে দিলাম। অধরাকে খাওয়াচ্ছিলাম আর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছিল। খালি একটা কথাই মাথায় বাড়ি খাচ্ছে, আজ যদি সে আমায় মেনে নিত তাহলে হয়তো সেও আমাকে খাইয়ে দিত। কতই না সুখের সংসার হতো আমাদের। কিন্তু আফসোস, সেই কপাল নিয়ে জন্মাইনি। চোখের পানি যেন ঘন হয়ে পড়তে শুরু করলো। অধরা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। অধরা বলল, আকাশ, তোকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বল। অধরা বলল, আগে চোখের পানি মুছে নে। আমি বললাম, আচ্ছা। হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললাম। মুছে ফেলেছি। অধরা বলল, দেখ আকাশ, আমি জানি তুই আমাকে তিশানের থেকে দূরে সরিয়েছিস। আমাকে নিজের করে পাওয়ার জন্য অনেক রকম চেষ্টাই তুই চালিয়েছিস। শেষমেশ জোর করে নিজের করে নিয়েছিস। কিন্তু একটা কথা না আজ খুব করে বলতে
বলতে ইচ্ছে করছে। তোর চোখের পানিগুলো দেখে কেন জানি মনে হচ্ছে তোর মধ্যে কোথাও না কোথাও একটু হলেও সত্যতা লুকিয়ে আছে। অধরার কথা শুনে ফুপিয়ে কান্না করে দিলাম, নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারলাম না। অধরা বলল, প্লিজ আকাশ, কান্না করিস না। বিশ্বাস কর, তোর চোখের পানিগুলো দেখে না আমার খুব ভয় হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে তোর চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলা আমার জীবনে কাল হয়ে ফিরে আসবে। সেদিন হয়তো আমি জমিনে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলবো। আমি বললাম, প্লিজ অধরা, এসব বলিস না। যত যাই হোক, আমি চাই না তোর জীবনে কোনো বালা মুসিবত আসুক। তোর উপরে যদি কোনো বালা মুসিবত এসেও থাকে, সেটা যেন আমার উপর দিয়ে চলে যায়। অধরা বলল, আকাশ প্লিজ এভাবে বলিস না। আমি তোর প্রতি দুর্বল হয়ে পড়ব, কিন্তু আমি চাই না তোর প্রতি দুর্বল হতে, কারণ আমি তিশানকে ভালোবাসি। যত যাই হোক, আমি তিশানকে কখনোই ভুলতে পারবো না। আমি বললাম, অধরা, ভালোবাসাটা হয়তো একদিন থাকবে না, কারণ সত্যির মুখোমুখি যেদিন হবি সেদিন হয়তো সবটাই তোর চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। সেদিন হয়তো আমাকে আর পাবি না, কিন্তু আমি চাই তোর ভালো এবং খারাপ সময়ের সাথী হতে। অধরা বলল, সেটা তুই বন্ধু হয়েও থাকতে পারিস, কিন্তু তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে প্লিজ আমায় তিশানের হাতে সঁপে দে। আমি বললাম, আমি তোর ভালো বন্ধু হতে চাই না, কারণ আমার খুব কষ্ট হবে তোকে পেয়েও হারিয়ে ফেলার পর। তবে আমি ভালোবাসার প্রমাণ দিব, তোকে তিশানের কাছে পৌঁছে দিয়ে আসব, কিন্তু তার জন্য আমাকে কয়েকটা মাস সময় দিতে হবে। কয়েকটা মাস আমাকে ভালোবাসার সুযোগ দিতে হবে। তুই ভালোবাসিস না আমায়, শুধু কয়েকটা মাস আমি আমার মতন করে তোকে ভালোবাসবো, যাতে করে সারা জীবন এই ভালোবাসার মুহূর্তগুলোকে মনে করে পার করে দিতে পারি। অধরা বলল, এটা কি ধরনের কথা আকাশ? আমি বললাম, প্লিজ না করিস না, তোর দুটো পায়ে ধরি। আমি তোকে কথা দিলাম তিশানের কাছে আমি তোকে নিজে দিয়ে আসবো, সো প্লিজ আমার এই কথাটা অন্তত রাখ। অধরা বলল, আকাশ, এটা হয় না। তোকে সুযোগ দিলে হয়তো তোর সাথে আমার শারীরিক কিছু হয়ে যাবে। আমি বললাম, অধরা, তুই আমাকে এতটা বাজে মনে করিস? যদি এতটাই বাজে হতাম তাহলে তো এত সময় তোর সাথে অনেকবার জবরদস্তি করতাম। কই, আমি তো তেমন কিছুই করিনি, সো কোনোদিনও করব না। অধরা বলল, আচ্ছা যা, তোকে সুযোগ দিলাম, কিন্তু কয় মাস? আমি বললাম, 6 মাস। আজকে থেকে 6 মাস তুই আমাকে ভালোবাসার অধিকার দিবি। অধরা বলল, আচ্ছা যা দিলাম, কিন্তু তারপর তুই আমাকে তিশানের কাছে পৌঁছে দিয়ে আসবি। আমি বললাম, হ্যাঁ, কথা দিলাম, 6 মাস পর তিশানের কাছে তোকে পৌঁছে দিয়ে আসবো। এবার প্লিজ খেয়ে নে। তারপর অধরাকে নিজের হাত দিয়ে সমস্ত খাবারটা খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে ওর মুখ মুছে দিলাম। অধরা বলল, আচ্ছা আমি তাহলে রুমে যাই, তুই খেয়ে নে। আমি বললাম, আচ্ছা, কিন্তু ঘুমিয়ে পড়িস না, তোকে একটা জিনিস দেওয়ার বাকি আছে। অধরা বলল, আচ্ছা। অধরা রুমে চলে গেল। আমি খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। গিয়ে পকেট থেকে ফোনটা বের করে সিমগুলো খুলে নিলাম। তারপর ফোনটা অধরার দিকে এগিয়ে দিলাম। এই নে ধর, তোর ফোন তো আমি নষ্ট করে ফেলেছি, তাই আমারটা তোকে দিয়ে দিলাম। এটা দিয়ে তুই তিশানের সাথে সারা দিন রাত কথা বলতে পারবি। আমি তোর সিমে সারা মাসের জন্য টাকা লোড করে দিব। অধরা আকাশের কথা শুনে হা করে তাকিয়ে আছে। আকাশ, তুই নিজেই না বললি 6 মাস ভালোবাসার সুযোগ দিতে, আর তুই আমাকে তিশানের সাথে কথা বলার জন্য ফোন দিচ্ছিস? আমি বললাম, অধরা, ভালোবাসার জন্য সুযোগ দিয়েছিস, তার মানে এই না যে তোকে আমি জিম্মি করে রাখবো। আমি চাই তুই সবসময় হাসি মুখে থাক, তাই তোকে ফোন দিয়ে দিলাম, কারণ ফোন ছাড়া তিশানের সাথে কথা বলতে পারবি না, আর তিশানই তোর ভালো থাকার আসল কারণ। আকাশের কথা শুনে ভেতরটা নাড়া দিয়ে উঠল। মানুষটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। এই তো কিছু সময় আগেই আমার ফোন ভেঙে ফেলেছে, আর এখন সে নিজেই তার ফোন আমায় দিয়ে দিচ্ছে। আমি বললাম, আচ্ছা তুই শুয়ে শুয়ে তিশানের সাথে কথা বল, আমি আমার সিম দুটো ছোট ফোনে লাগিয়ে আসছি। রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে এলাম। তারপর ওয়্যারড্রপ থেকে বাটন ফোনটা বের করে সেটাতে সিম লাগিয়ে নিলাম। পরে আবার অধরার কাছে চলে গেলাম। মেয়েটা হয়তো এত সময় কথা বলায় মগ্ন হয়ে গিয়েছে। যাক, সে তার প্রিয় মানুষকে নিয়ে হাসি খুশি থাকুক। আমি না হয় 6 মাস নিজের মতন করে ভালোবেসে যাব, যাতে করে এই 6 মাসের স্মৃতি নিয়ে 60 বছর কাটিয়ে দিতে পারি। রুমে গিয়ে দেখি অধরা ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে আছে। কিরে, তুই তিশানের সাথে কথা বলছিস না যে? অধরা বলল, না, এখন আর কথা বলার মুড নেই। আচ্ছা, তোকে একটা কথা বললে রাগ করবি? আমি বললাম, না, করব না, বল। অধরা বলল, তুই যদি রাতে আমার পাশে ঘুমাস তাহলে খুশি হব। আমি বললাম, কেন? আমি যদি উল্টাপাল্টা কিছু করে বসি? অধরা বলল, আকাশ, তোকে পড়া শেষ আমার। আমি জানি তুই আমার সাথে কিছুই করবি না, সো প্লিজ পাশে এসে ঘুমা। আমি বললাম, আচ্ছা। অধরার পাশে গিয়ে শুয়ে পড়লাম। মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? অধরা বলল, তোর চেহারাটা দেখে না আমার বড্ড মায়া হচ্ছে। কলেজ লাইফে তোর চেহারা কতটা স্মার্ট ছিল, কত মেয়ে তোর জন্য পাগল ছিল, আর আজ চেহারার কি হাল তোর? আমি বললাম, মনটাই কালো হয়ে গেছে, সো চেহারাটা সুন্দর থাকবে কি করে বল? অধরা বলল, মানে বুঝলাম না। আমি বললাম, তোকে এতটা ভালোবাসার পরেও আপন করতে পারলাম না, যদিও বিয়ে করেছি, কিন্তু তারপরেও তুই অন্য কারোর, সো ভালো থাকি কি করে বল? অধরা বলল, খোদার বিধানে হয়তো এমনটাই লেখা ছিল, তবে চিন্তা করিস না, আমার আর তিশানের বাচ্চাটা যখন দুনিয়ায় আসবে তখন তার নাম আমি আকাশ রাখবো। অধরার কথা শুনে বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করতে শুরু করলো। খুব কষ্ট হচ্ছে ওর আর তিশানের বাচ্চার কথা শুনে, কিন্তু তাকে আমি
আমি বুঝতে দিলাম না। আচ্ছা রাত হয়েছে অনেক, এবার ঘুমিয়ে পড়। অধরা বলল হুম, তুইও ঘুমা। অধরা ঘুমিয়ে গেল, কিন্তু আমার চোখ জোড়া আমি এক করতে পারলাম না। সারা রাত আমি মুখ চেপে ধরে কেঁদেছি, আর অধরা আরামে ঘুমিয়েছে। খোদা আমার ভাগ্য লিখনে এতটা কষ্ট কেন যুক্ত করে দিয়েছে কে জানে। যাক, যেমনটা কপালে আছে তেমনটাই মানতে হবে। পরে শেষ রাতের দিকে নিজেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ফোন তুলে দেখি মৌয়ের আম্মু ফোন করেছে। রাতের বেলায় আসার সময় তিনাকে নাম্বার দিয়ে এসেছিলাম, যদি কোনো সমস্যা হয় আমাকে যেন সাথে সাথে ফোন করে। আন্টি বললেন বাবা তুমি কোথায়? আমি বললাম আন্টি আমি তো বাসায়। কেন, কিছু কি হয়েছে? আন্টি বললেন বাবা তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো, মৌয়ের অবস্থা ভালো না। ডক্টররা মৌকে সময় দিয়ে দিয়েছে, ওর হাতে নাকি আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। তার জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পর থেকে সে বারবার তোমার খোঁজ করছিল। মৌয়ের আম্মুর মুখ থেকে এমন ধারা কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। তাড়াতাড়ি শার্ট গায়ে দিয়ে অধরাকে বলে হসপিটালে চলে এলাম। মৌ বেডের উপরে শুয়ে আছে। আমি সোজা গিয়ে কেবিনে ঢুকে গেলাম। মৌ আমাকে দেখতে পেয়ে বেড থেকে উঠে যেতে ধরলো। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে থামিয়ে দিলাম। মৌ প্লিজ শুয়ে থাক, আমি এসে গেছি, এবার আর তোর কোনো ভয় নেই। মৌ বলল আকাশ আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই, তবে অনেকগুলো কষ্ট মনের মধ্যে জমাট বেঁধে আছে। জানিস ডক্টর একটু আগে এসে বলে গেছে আমার হাতে নাকি বেশি একটা সময় নেই। আমি হয়তো আর কিছু সময় পরে পরপারে চলে যাব। আকাশ আমি তো তোকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, তোকে নিয়ে ঘর করার হাজারো স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু খোদা হয়তো আমার সেই চাহিদায় নারাজ, তাই তিনি আমাকে তোর জীবন থেকে চিরতরে সরিয়ে দিচ্ছেন। আমি বললাম মৌ প্লিজ এসব অলক্ষণে কথাবার্তা বলিস না, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে দিব না আমি। মৌ বলল আকাশ অলক্ষণে কথা না, সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে আম্মু পাশে আছে, উনাকে জিজ্ঞেস কর যে ডক্টর কি বলে গেছে। আমি বললাম মৌ আমি কারো কথাই শুনতে চাই না, সবাই মিথ্যা বলেছে তোকে, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিছু হতে দিব না। মৌ বলল আকাশ প্লিজ পাগলামো করিস না, সত্যটা যে মেনে নিতেই হবে। আমি বললাম না আমি কোনো সত্য মানি না। মৌ বলল কলিজা প্লিজ পাগলামো করিস না, তুই পাগলামো করলে যে আমার শেষ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। মৌয়ের কথা শুনে ফুপিয়ে কেঁদে দিলাম। মৌ বলল আকাশ প্লিজ কান্না করিস না, তুই না আমার ময়না পাখি, তুই না আমার বাবুই, প্লিজ কান্না থামা, আর আমাকে শেষবারের মতন একটু বুকে জড়িয়ে নে। মৌকে সাথে সাথে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। একদম শরীরের সমস্ত শক্তি দিয়ে মৌকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে রেখেছি। মৌ আলতো করে আমার বুকের মধ্যে একটা চুমু বসিয়ে দিল। মৌ প্লিজ তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। তখনই একটা গরম নিঃশ্বাস বুকে এসে পড়লো, আর মৌ আমাকে সজোরে খামচে ধরলো। এরপর মৌ আর নাড়াচাড়া করছে না। আমার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। মিনিটের মধ্যেই যেন আমার সমস্ত দুনিয়া এলোমেলো হয়ে গেল। মৌকে জড়িয়ে ধরা অবস্থাতেই বিকট আওয়াজে সজোরে একটা চিৎকার মারলাম। আমার চিৎকার শুনে ওয়ার্ডে সমস্ত ডক্টর মৌয়ের কেবিনে দৌড়ে আসে। আমি বললাম ডক্টর দেখেন না আমার মৌয়ের কি হয়েছে। ডক্টর বলল প্লিজ আপনি একটু শান্ত হন, আমরা দেখছি উনার কি হয়েছে, আপনি রোগীর কাছ থেকে সরে আসুন। আমি বললাম না আমি মৌয়ের কাছ থেকে সরব না, মৌ আমার বুকেই থাকবে। ডক্টর বলল প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, না হলে আমরা পেশেন্টকে দেখতে পারবো না ঠিক করে। আমি বললাম এভাবেই দেখেন, আমি মৌকে ছাড়বো না। ডক্টররা আমার সাথে না পেরে ওভাবেই মৌকে চেক করে। আমি বললাম ডক্টর আমার মৌয়ের কি হয়েছে। ডক্টর চুপ করে আছে, কোনো কথা বলছে না কেউ। আমি বললাম এই ডক্টর বলেন না মৌয়ের কি হয়েছে। ডক্টর বলল পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলেছে, 24 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান ফিরে না আসে তাহলে কোমায় চলে যাবে। আমি বললাম না এটা হতে পারে না, আপনারা আমার মৌকে ঠিক করে দিন। ডক্টর বলল প্লিজ এবার তো রোগীর থেকে সরে আসুন, না হয় কিন্তু আমরা ওর ভালো করে চিকিৎসা করতে পারবো না। আমি বললাম আচ্ছা আমি সরে আসছি, আপনারা কিন্তু ওকে সুস্থ করে তুলবেন। ডক্টর বলল আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করব। মৌয়ের জন্য কি পরিমাণ খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না। মুহূর্তের জন্য যেন ভুলেই গিয়েছিলাম যে আমি বিবাহিত। আমি অধরাকে খুব বেশি ভালোবাসি। অধরার জন্য আমার মনের মধ্যে অনেকখানি জায়গা খালি পড়ে রয়েছে, সেসব যেন মাথা থেকেই সরে গিয়েছে আমার। মৌয়ের চেহারাটা দেখে ক্ষণিকের জন্য সবকিছুই ভুলে গিয়েছিলাম। তখনই অফিসের ম্যানেজার ফোন করে। ম্যানেজার বলল স্যার আপনি একটু অফিসে আসুন, ডিল নিয়ে একটু সমস্যা হয়েছে। তাড়াতাড়ি হসপিটাল ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় মৌয়ের আম্মুকে ওর দেখাশোনা করতে বলে এসেছি। অফিসে এসে ডিলের সমস্যা সমাধান করলাম। এসব করতে করতে দুপুর হয়ে গিয়েছে। ম্যানেজারকে বলে বাসায় চলে এলাম, কারণ সেই সকালে বাসা থেকে বের হয়েছি। বাসায় অধরা একা। বাসায় এসে দেখি অধরা খাটে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। সে আমায় দেখতে পেয়ে ফোন রেখে দেয়। অধরা বলল কি হয়েছে আকাশ, চোখ মুখের এই হাল কেন তোমার? আমি বললাম মৌ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার এই অবস্থা দেখে নিজেকে সামলানো কষ্ট হচ্ছে। মেয়েটা আমায় এতটা ভালোবাসে, কিন্তু তার দাম আমি দিতে পারিনি। অধরা বলল কিন্তু তুমি তো আমায় ভালোবাসো। আমি বললাম হ্যাঁ তা বাসি, কিন্তু মৌয়ের জন্যও খারাপ লাগছে। অধরা বলল আকাশ আমার মনে হয় কি তোমার মৌয়ের সাথে থাকা উচিত।
আমি বললাম অধরা বাজে কথা বলিও না, আমি তোমায় ভালোবাসি, এই জায়গা আর অন্য কাউকে দিতে পারবো না আমি। অধরা বলল আকাশ তোমার চোখে মুখে মৌয়ের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। আমি বললাম অধরা এই কথা আর একবারও উচ্চারণ করবে না তুমি, ভালোটা আমি তোমায় বাসি, না হয় তোমার থেকে সময় চাইতাম না, তোমাকে ফেলে রেখেই মৌকে আপন করে নিতাম। অধরা বলল তাহলে মৌয়ের জন্য কষ্ট পাচ্ছ কেন? আমি বললাম কারণ মেয়েটা আমায় পাগলের মতো ভালোবাসে, সে আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে মৃত্যুর চৌখাট অবধি পৌঁছে গেছে, সো তার জন্য তো একটু ভালোবাসা কাজ করবেই, না হয়তো আমি সেলফিশ হয়ে যাব। অধরা বলল ও। আমি বললাম আচ্ছা বাদ দাও, আগে বলো খাবার খেয়েছো তুমি? অধরা বলল না খাইনি। আমি বললাম আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমায় খাইয়ে দিব। অধরা আর কিছু বলল না, আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে এসে খাবার বেড়ে অধরাকে খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। অধরা বলল আকাশ তুমি কি আবার হসপিটালে যাবে? আমি বললাম হ্যাঁ। অধরা বলল আকাশ যদি সম্ভব হয় তুমি মেয়েটাকে আপন করে নাও। আমি বললাম অধরা 6 মাস সময় নিয়েছি তোমার কাছ থেকে, সো সেটা মাথায় রেখে কথা বলো। আগেই বলেছি 6 মাস আমার ইচ্ছা মতন তোমাকে ভালোবাসতে দিতে হবে, কিন্তু তারপরেও এসব কথা বলার মানে কি? অধরা বলল না আসলে। আমি বললাম থাক আর বলতে হবে না, আমার এখন হসপিটালে যাওয়া উচিত, তুমি ফোন দিয়ে তিশানের সাথে কথা বলো। অধরা বলল তুমি এত তিশান করো কেন? এতই যদি তিশানের কাছে আমায় সঁপে দিতে চাও তাহলে সময় চাইলে কেন? অধরার কথার কোনো উত্তর দিলাম না, চাইলে উত্তর আমি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ কেন তিশানের কথা বারবার বলি সেটা সে পরে বুঝতে পারবে। আমি বললাম সরি যাও আর বলবো না। অধরা বলল দেখা যাবে। আমি বললাম আচ্ছা এখন চলি। তারপর অধরার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। অধরা আমার কাণ্ড দেখে অনেকটা সময় বিস্ময়ভাবে সেখানে দাঁড়িয়েছিল। বাসা থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে এসেছি। হসপিটালে এসে মৌয়ের পাশে বসে আছি, আর মৌ বেডের মধ্যে শুয়ে আছে। মৌয়ের জন্য খুব টেনশন হচ্ছে, এখনো জ্ঞান ফিরে আসেনি। দেখতে দেখতে রাত হয়ে গেল, টেনশনের মাত্রাটা আরো বেড়ে গেল, কারণ সকাল হলেই 24 ঘন্টা হয়ে যাবে। সেই দুপুরে কখন এসেছি হসপিটালে, এখন পর্যন্ত মৌয়ের পাশে বসা, রাতের বাজে 10টা, এখন বাসায় যাওয়া উচিত, কিন্তু মৌকে এই অবস্থায় রেখে কি করে বাসায় যাব আমি? হঠাৎই দেখি মৌ নড়াচড়া করে উঠে, এটা দেখে সাথে সাথে ডক্টরকে ডেকে আনলাম। ডক্টর বললেন যাক আল্লাহ বাঁচিয়েছে, রোগীর জ্ঞান ফিরেছে, এখন আর কোনো টেনশনের কারণ নেই। ডক্টরের কথা শুনে চিন্তাটা মুক্ত হলো, এতটা সময় যেন কলিজার পানি শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছিল। ডক্টর আর কোনো টেনশন নেই তো? ডক্টর বলল না আর কোনো টেনশন নেই, তবে রোগীকে কোনো প্রকার টেনশন আপনারা দিতে পারবেন না, তার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন। আমি বললাম আচ্ছা ডক্টর। মৌ মিটমিট করে চোখ খুলল। মৌ বলল আকাশ তুই এখানে কেন? আমি বললাম তুই একদম চুপ, কতটা টেনশনে রেখেছিস আমায় তোর কোনো ধারণা আছে? মৌ বলল মরে গেলেই একদম টেনশন ফুরিয়ে যেত, কেন বেঁচে গেলাম আমি? আমি বললাম মৌ আরেকবার যদি তোর মুখ থেকে খারাপ কোনো কথা শুনি তাহলে কিন্তু খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি। আমার কথা শুনে মৌ চুপ হয়ে যায়। আমি বললাম এখন কেমন লাগছে তোর? মৌ বলল ভালো লাগছে, আর তুই এখন বাসায় চলে যা, অধরা বাসায় একা, সে তোর জন্য বাসায় অপেক্ষা করছে। আমি বললাম হ্যাঁ যাব, কিন্তু তার আগে একটা কথা শোন, অধরার সাথে হয়তো সংসার আমি আর 6 মাস করব, সে তারপর তিশানের কাছে চলে যাবে, তারপর তোকে নিয়ে ভাববো আমি। এই কয়টা দিন নিজেকে একটু সামলে রাখিস, তবে হয়তো অধরার মতন তোকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোকে নিয়ে ভাববো আমি। মৌ বলল আচ্ছা যা এবার বাড়িতে যা। আমি বললাম তাড়িয়ে দিচ্ছিস মনে হয়? মৌ বলল তাড়িয়ে দিচ্ছি না, কিন্তু তোর এখন যেটা করণীয় সেটা করতে বলছি। বাসায় বউ রেখে অন্য মেয়ের জন্য রাতের বেলায় হসপিটালে পড়ে থাকা, সেটা নিশ্চয়ই ভালো কাজ না। আমি বললাম বাহ অনেক বড় বড় কথা বলছিস দেখি, আচ্ছা যা চলে যাচ্ছি, কিন্তু তার আগে তুই চোখ বন্ধ কর। মৌ বলল কেন? আমি বললাম কাজ আছে। মৌ বলল হ্যাঁ করলাম। মৌ চোখ বন্ধ করতেই আমি তার গালে 2টো চুমু এঁকে দিলাম। শোন আল্লাহর হুকুম থাকলে তুই আমারই হবি, এবার আমি চললাম, নিজের খেয়াল রাখিস। তারপর হসপিটাল থেকে চলে এলাম। মৌয়ের আম্মু আমাদের ব্যাপারে সবকিছুই জানে, তবে চুমু খাওয়ার সময় তিনি কেবিনে ছিলেন না, তাই চুমু খেয়েছি। হসপিটাল থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। চোখের সামনে খালি মৌয়ের চেহারাটা বারবার ভেসে উঠছিল। মেয়েটাকে যখন চুমু খেয়েছি তখন সে আমার দিকে অসহায়ের মতন তাকিয়েছিল, হয়তো কিছু একটা বলার ছিল তার, কিন্তু সে বলার মতন সাহস বা শক্তি জোগাতে পারেনি, তাই সে বলতে পারেনি। তবে সে কি বলতে চেয়েছিল তার কিছুটা আন্দাজ আমি করতে পেরেছি। আকাশ তুই আমায় স্পর্শ করার জন্য কোনো অনুমতির দরকার নেই, যখন ইচ্ছে হয় তখনই তুই আমায় স্পর্শ করতে পারিস। এই শরীর তোর, মনটাও তোর নামে সঁপে দিয়েছি, কোনো ভনিতা ছাড়াই আমায় তুই নিজের কাছে নিতে পারিস। তোর লজ্জার পরিসীমা কমানোর জন্য আমার চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আমার সবটাই তোর। তোর জন্য শরীরটাকে গুছিয়ে রেখেছি আমি, শুধু তুই আমাকে নিজের করে নে, ভালোবাসায় রাঙিয়ে দে আমায়। হয়তো সে এমন কিছুই বলতে চেয়েছিল, কিন্তু সে বলার মতন সাহস জোগাতে পারেনি, কারণ সে ভালো করেই জানে যে আমি অন্য এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে
হয়ে আছি। তবে যাক, ভালোই হয়েছে, কারণ আমি এক কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। 6 মাস অধরাকে ভালোবাসবো, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। সে যদি ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে তার জীবন থেকে আমি চিরতরে সরে যাব। কারণ ভালোবাসি বলে সারা জীবন জোর করে নিজের কাছে আটকে রাখতে হবে তেমন কোনো কথা নেই। আর তাছাড়া যাকে 6 মাসে ভালোবাসা বুঝাতে পারবো না, তাকে আমি চিরজীবনেও ভালোবাসা উপলব্ধি করাতে পারবো না। সো ভালোই হয়েছে 6 মাসের সিদ্ধান্ত নিয়ে। এসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় এসে পড়েছি। বাসায় এসে কলিং বেল বাজাতেই অধরা দরজা খুলে দিল। মনে হচ্ছিল যেন সে এতটা সময় আমার জন্য অপেক্ষা করছিল। অধরা বলল, এসেছো তুমি? আমি বললাম হ্যাঁ। অধরা বলল, মৌয়ের কি অবস্থা? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। অধরা বলল, যাক শুক্রিয়া। আচ্ছা যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার লাগাচ্ছি। তুমি ফ্রেশ হয়ে এলে দুজন মিলে একসাথে খাবার খাবো। অধরার মুখে এইরূপ কথা শুনে মনের ভিতর কেমন যেন নাড়া দিয়ে উঠল। যে মেয়ে কথাই বলতো না ঠিক করে, সে আজ কতটা আপন করে কথা বলছে। মনে হচ্ছে যেন সে আমার বাধ্য বউ। আচ্ছা, একটা আবদার করব তোমার কাছে। অধরা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, তোমায় কি একটু জড়িয়ে ধরতে পারি? অধরা বলল, ধরো, সমস্যা নেই, কিন্তু মাথায় রেখো আমি তিশানের আমানত। আমি তোমার কাছে আমানত হয়ে রয়েছি। সো সেই রূপটা মাথায় রেখে যা করার করো। আমি বললাম, আচ্ছা থাক তাহলে, বাদ দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। সে আর কোনো কথা বলল না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে খাবার লাগিয়েছে। হোটেল থেকে আজ ভালো খাবার দিয়েছে। বাসায় তো কেউ রান্না করার মতন নেই, তাই হোটেল থেকে রোজ খাবার অর্ডার করি।